কিন্তু খালেদা জিয়া পাবলিক মানে খুব সাবধানে খরচা করতেন। এইটা ওনার সাথে যারা কাজ করছেন আমি এরকম একাধিক মানুষের কাছে শুনছি আর কি। চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করেছেন, একই সঙ্গে তিনি একটি রাজনৈতিক দলের সবচেয়ে উপরে উঠে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সংগ্রাম করেছেন, যাকে গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসাবে ধরা হয়। আসলে ওনাকে সবাই আপোষহীন নেত্রী বলি আমরা, কিন্তু কোন কোন জায়গায় উনি আপোষ করে নাই এই জিনিসগুলো শেখার। সেই 2007-এও কিন্তু ওনার কাছে অনেক ধরনের অফার ছিল বিদেশ চলে যাওয়ার, উনি কিন্তু সেটাতে রাজি হননি। 2017-তে যখন উনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন, সবাই বলেছিলেন যে এই শেষ, উনি আর দেশে ফিরবেন না। উনি কিন্তু দেশে ফিরে এসেছিলেন, নিশ্চিত কারাবরণ জেনেও কিন্তু উনি দেশে ফিরে এসেছিলেন। এবং এখন আসলে বেগম খালেদা জিয়া অসুস্থ এবং পুরো দেশ এটার দিকে মনোযোগ দিচ্ছে, পুরো মিডিয়া এটা কাভারেজ করছে, একদম প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই তার অসুস্থতার জন্য খবর নিচ্ছে, দোয়া করছে। এটা 2025 সালে এসে, কিন্তু 2021, 22, 23 যখন ওনার হার্টে রিং পরানো হয়, 99% ওনার যখন হার্টে ব্লক হয়, উনি এই নিউমোনিয়া নিয়ে এখন যে যুদ্ধটা করছে, এই যুদ্ধ উনি করোনার আগে পরে সে 21 সাল থেকে করেছে এবং নীরবে উনি একাই এই যুদ্ধ করেছে। প্রিয় দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, যার অংশ ইতিমধ্যে আপনারা দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই দর্শক, আর দেরি না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর অংশগুলো দেখে আসি। আসলে ওনাকে সবাই আপোষহীন নেত্রী বলি আমরা, কিন্তু কোন কোন জায়গায় উনি আপোষ করে নাই এই জিনিসগুলো শেখার। সেই 2007-এও কিন্তু ওনার কাছে অনেক ধরনের অফার ছিল বিদেশ চলে যাওয়ার, উনি কিন্তু সেটাতে রাজি হননি। 2017-তে যখন উনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন, সবাই বলেছিলেন যে এই শেষ, উনি আর দেশে ফিরবেন না। উনি কিন্তু দেশে ফিরে এসেছিলেন, নিশ্চিত কারাবরণ জেনেও কিন্তু উনি দেশে ফিরে এসেছিলেন। এবং এখন আসলে বেগম খালেদা জিয়া অসুস্থ এবং পুরো দেশ এটার দিকে মনোযোগ দিচ্ছে, পুরো মিডিয়া এটা কাভারেজ করছে, একদম প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবাই তার অসুস্থতার জন্য খবর নিচ্ছে, দোয়া করছে। এটা 2025 সালে এসে, কিন্তু 2021, 22, 23 যখন ওনার হার্টে রিং পরানো হয়, 99% ওনার যখন হার্টে ব্লক হয়, উনি এই নিউমোনিয়া নিয়ে এখন যে যুদ্ধটা করছে, এই যুদ্ধ উনি করোনার আগে পরে সে 21 সাল থেকে করেছে এবং নীরবে উনি একাই এই যুদ্ধ করেছে। এখন নীরবে কেন? তার পাশে তার দল ছিল না? না, নীরবে বলতে এটা বুঝাচ্ছি যে আমরা কিন্তু এখন সবাই এই কথাটা বলতে পারছি, আমরা সবাই সরব, কিন্তু একটা সময় ওনার এই অসুস্থতাটাকে আমরা ধরেই নিয়েছিলাম যে এভাবেই উনি শেষ হবে, একটা সময় ওনার কোনো খবর আসবে। কিন্তু উনি অবশ্যই হায়াতের মালিক আল্লাহ, উপরে আল্লাহ ছিলেন, কিন্তু ওনার যে প্রচণ্ড প্রাণ শক্তি, আমি একজন চিকিৎসক হিসেবে এবং আমার অনেক চিকিৎসক কলিগের থেকে মোটামুটি ওনার যতটুকু এই প্রাণ শক্তির খবর পাই, এটা কিন্তু খুবই অনুপ্রেরণার। এবং এই যে আপনি শিখার বিষয়টা বললেন, যে উনি শেষ সময় পর্যন্ত উনি কিন্তু হার মানেন নাই, বা এবং এখনও উনি যুদ্ধটা করে যাচ্ছেন। এখন হয়তো আমরা সবাই ওনার কথা বলছি, কিন্তু একটা সময় উনি নীরবে একাই এই যুদ্ধটা করেছেন এবং অনেকবার এবারের নিউমোনিয়া হয়তো অনেক খারাপ হয়েছে, উনি এর আগেও ওনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা এতটা দুর্বল, লিভার, ফুসফুস, ডায়াবেটিস, আপনারা সবাই জানেন ওনার এতগুলো অসুখ, কিন্তু এর মাঝেও উনি নিজের প্রাণ শক্তি, উপরে আল্লাহ আছে, নিজের চিকিৎসক আছে, কিন্তু ওনার যে প্রাণ শক্তি উনি এটাতে নিজের অটল রাখতে পেরেছেন। আরেকটা বিষয়, ওনার এই বিদেশ যাওয়াটাকে আমরা তো, আপনি যদি পেপারগুলো পড়েন 22-23 নিশ্চয়ই দেখবেন যে তৎকালীন সরকার কি তুচ্ছ-তাচ্ছিল্য তার এই চিকিৎসাটাকে করেছে, যে অসুস্থতার রাজনীতি করছে, তাকে চিকিৎসা থেকে দূরে রেখেছে, এবং এই ওনারকে কারা মুক্তি এবং বিদেশ যাওয়া, এটাকে একটা রাজনৈতিকভাবে নোংরাভাবে একটা বার্গেইন টুল হিসেবে তারা ব্যবহার করেছে, যে 24-এর তাদের অধীনে যদি নির্বাচন করে তাহলে তাদেরকে মুক্তি দেওয়া হবে। কিন্তু এই জায়গাতেও উনি এরকম অসুস্থ শরীরে, আমি একজন চিকিৎসক হিসেবে আমি জানি যে এই অসুস্থতায় মানুষ কতটুকু কাবু হতে পারে, কিন্তু এরকম অসুস্থতায় উনি ওই স্যাঁতস্যাঁতে জেলে উনি জীবন কাটিয়েছেন এবং এখনও উনি বেঁচে আছেন আমাদের মাঝে। তাহলে এই যে শিখার এই জিনিসটা এবং দেশের সার্বভৌমত্ব, আমি কিছুদিন আগে সাংবাদিক কবির সাহেবের একটা ক্লিপ দেখছিলাম, যে ছোট, যে ভারত যে ওনাকে এখনও ঘৃণা করে,
এটা দ্বারাই প্রমাণ হয় যে উনি কখনো আপোস করেন নাই এবং বাংলাদেশের গণতন্ত্র রক্ষায়, পুনরুদ্ধারে এবং সার্বভৌমত্ব রক্ষায়, জাতীয় স্বার্থ রক্ষায় ওনার যে অবদান, এটা শুধু আমরা এখন এই প্রজন্ম কেন, বাংলাদেশের যত প্রজন্ম আসবে, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন কিন্তু এটা সবসময় একদম উজ্জ্বল দৃষ্টান্ত থাকবে। শহীদ জিয়া যদিও বিএনপির প্রতিষ্ঠাতা, কিন্তু বিএনপিকে পুরো বাংলাদেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে নিয়ে গেছেন বেগম জিয়া। একজন সামান্য, এই যে আপনি অনুপ্রেরণার কথা বলেন বা কি শেখার কথা বলেন, দেখেন ওনার কাছে উনি একজন সিম্পল একটা হাউসওয়াইফ, গৃহবধূ, সেই থেকে উনি যেভাবে বিএনপির হাল ধরেছেন এবং এই রাজনীতিকে উনি যেভাবে পুরো বাংলাদেশে ছড়িয়েছেন এবং শেষ পর্যন্ত উনি নিজের দেশটাকে, উনি নিজের দল, নিজের পরিবার থেকে উনি আগিয়ে রেখেছেন। কেন নিজের দল বলছি? কারণ বিভিন্ন সময় ওনার বক্তৃতায়ও এবং অনেক রাজনৈতিক, বিএনপিপন্থী রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিকদের কথায় কিন্তু ওনার অভিমানের কথা এসেছে যে এই যে বার্গেন টুল হিসেবে তাকে, তার এই অসুস্থতাকে ব্যবহার করা হচ্ছে। আমাক অনেকে কয় যে রাষ্ট্রনায়ক হিসেবে খালেদা জিয়ার শেখ হাসিনার একটা তুলনামূলক আলোচনা করা, এইভাবে তুলনা করা খুব মুশকিল। কারণ আপনাকে তো আপেলের সাথে আপেলের তুলনা করতে হবে, তাই না? আপেলের সাথে তো কাঁঠালের তুলনা করা যায় না। আপনাকে তুলনা করতে হবে এমন একটা সমস্যা সমাধানে দুইজনের সিদ্ধান্ত নেওয়া যে সমস্যাটা একই রকম ছিল দুই সরকারের আমলে। তো আল্লাহর কি কাম, হঠাৎ করে একটা সুযোগ আসছে। ঠিক একইভাবে আপেলের সাথে আপেলের তুলনা করার আর কি, দুই নেতৃত্বের রাজনৈতিক সিদ্ধান্তের তুলনা করা, দেশ চালানোর তুলনা করা। আলোচনাটা শোনেন, তারপরে সিদ্ধান্ত নিয়ে না আপনি কে কেমন রাষ্ট্রনায়ক ছিলেন। এই যে নতুন বছরটা শুরু হলো না বাংলাদেশে, তো ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের দুইটা গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে কিন্তু শুরু হয়েছে। প্রথম খবরটা প্রকাশিত হয়েছিল একদম 1 জানুয়ারি, হ্যাঁ, বছরের পয়লা উপহার আর কি। এটা কয়া হয়েছে একটা গুরুত্বপূর্ণ খবর। তার আগে জানি যে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া পাটের পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছে আরো 5 বছর আগে, সেটা আরো 5 বছরের জন্য বৃদ্ধি করছে। 2017 সালের জানুয়ারি মাসে ভারত এই শুল্ক টন প্রতি $272 ধার্য করে। এইবার এটা বাড়াইছে, টন প্রতি $351.72 করা হয়েছে, অর্থাৎ সর্বোচ্চ শুল্ক প্রায় 40% বাড়ানো হয়েছে। দেখেন, আর দ্বিতীয় খবরটাও 1 জানুয়ারিতে প্রকাশিত হয়েছে। এতে কওয়া হয়েছে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়া এখন ইন্ডিয়ান প্রমোত্তরি ভারতের কাশি থেকে ডিব্রুগড় পর্যন্ত যাবে আর কি। তো বাংলাদেশ ভূখণ্ডের ভিতর দিয়ে কতটুকু যাবে? প্রায় 1100 কিলোমিটার আর কি, এই প্রমোত্তরিগুলো। যে দেখেন, একই দিনে কিন্তু খবরটা হয়েছে। এই দুইটা খবরে কাঁঠাল রানীর আমলে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক কেমন ছিল সেটার একটা স্পষ্ট চিত্র কিন্তু পাওয়া যায়। একই দিনে ইন্ডিয়া বাংলাদেশের কাছ থেকে আমাদের ভূখণ্ডের উপর দিয়ে চলাচলের বন্দোবস্ত আদায় করে নিছে, এবং অন্যদিকে একই দিনে বাংলাদেশের উপর চাপাই দিছে একটা অত্যন্ত অন্যায্য শুল্কের ভার। শুল্কটা আবার দিতে হবে কিন্তু ইন্ডিয়ান মুদ্রায়, বুঝছা, রুপিতে। তো মোট কথা, হাসিনার আমলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দাঁড়াইছে এরকম যে ইন্ডিয়া শুধু নিবে আর কিছুই দিবে না, বুঝছাও। আর বাংলাদেশ শুধু ইন্ডিয়ারে ভালোবেসেই যাবে। আর বাংলাদেশের একটা অথর্ব একটা বাণিজ্য মন্ত্রী আছে না, মোটা, টিপু মুন্সি। ওই টিপু মুন্সি ডিসেম্বরে দিল্লি গেছিল আর কি। ওইখানে দিল্লি থেকে ফিরে এসে কি কইছিল জানেন? কইছিল যে ভারত সরকারকে সে অনুরোধ করে আসছে পাটজাত পণ্যের উপরে যে অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ যেন না বাড়ায়। হে বালশুন, এটা কি অনুরোধ করার বিষয় নাকি? অনুরোধ করার জন্য মন্ত্রী হচ্ছে তুমি? গার্মেন্টস করে কাঁচা পয়সা বানাইছিলে কিছু, ভাবছো মন্ত্রিত্ব করতে পারবে একটা দেশের? হস মন্ত্রী, কিন্তু হাসিনার আর সব কটা মন্ত্রীর মতো তুমি একটা ভাল শুন। যাই হোক, ইন্ডিয়া তো মুন্সির এই অনুরোধের কোনো রকম দাম দেয়নি আর উল্টা মুন্সি ফিরে আসার পরপরই এই অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়াই দিয়া এই হাসিনা সরকারকে, কাঁঠাল রানীকে হ্যাপি নিউ ইয়ার জানাইছে। আচ্ছা, অ্যান্টি ডাম্পিং কি? ও তো ভুলে গেছি, এটা আগে কইলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, কয়ানি। ইন্টারেস্টিং জিনিস। এই বিষয়টা কি, এটা বোঝার জন্য, দেশ চালানোর জন্য, দেশের স্বার্থ রক্ষার জন্য খুবই জরুরি একটা বিষয়। তো বুঝানি, মানে চালচালা হইয়া বুঝে যাবেন আর কি। মানে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে যে WTO,
তারা অ্যান্টি ডাম্পিং বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করছে যে একটা কোম্পানি যদি কোনো একটা পণ্য তার দেশের বাজারে যে দামে বেচে আর কি, তার চাইতে কম দামে যদি রপ্তানি বাজারে বিক্রি করে, তাহলে বলা যায় ওই কোম্পানিটা রপ্তানি বাজারে পণ্যটা দাম করছে। বুঝছাও? তো এরকম একটা যদি পরিস্থিতি হয়, তাহলে যেই দেশে পণ্যটা গেল আর কি, যে রপ্তানি কইরা, মানে যারা আমদানি করলো, তারা ওই পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটি বা শুল্ক চাপাইতে পারে। কারণ হচ্ছে যে কোম্পানিগুলো করে কি, বাজার দখল করার জন্য অনেক সময় কোনো দেশে অনেক কম দামে মাল সামাল পাঠায় দেয় আর কি। তো এটা করলে তো যে দেশ আমদানি করবে তারা তো বিপদে পড়ে, কারণ তার এখানে স্থানীয় উৎপাদক আছে। তো ওইখানে তো একটা আনফেয়ার কম্পিটিশন হয়, অন্যায্য একটা কম্পিটিশন, বেইনসাফি হয় ওই দেশের স্থানীয় উৎপাদকের সঙ্গে। সেই জন্য অ্যান্টি ডাম্পিং শুল্ক, মানে দাম করেছে হ্যাঁ প্রোডাক্ট, তো সেই জন্য এই অ্যান্টি ডাম্পিং একটা শুল্ক দেয়, যেন প্রোডাক্টের দাম বেড়ে যায়। দাম বেড়ে গেলে তখন এটা প্রতিযোগিতামূলক হবে। বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, আরো ভালো করে বুঝাই দিই আর কি। ধরেন চীন আমেরিকাত কিছু কম্পিউটার পাঠাইলো কম দামে আর কি, রপ্তানি করলো। তো আমেরিকা হিসাব নিকাশ করে চীনকে কইলো যে হামগের কাছে যে দামে কম্পিউটারটা বিক্রি করছো, তুমি তো নিজের বাজারে তার চাইতে বেশি দামে বিক্রি করো, হাঙ্কারে কেন তুমি কম দামে বিক্রি করলা? তো তার মানে তুমি এই কম্পিউটারটা আমার দেশে দাম করছো, তাই না? তো এই কারণে তো আমার দেশে যে উৎপাদকরা আছে যারা বানায় কম্পিউটার, তারা তো তোমার সাথে একটা বেইনসাফি প্রতিযোগিতায় লিপ্ত হইলো, তার সাথে তোমার সাথে তো প্রতিযোগিতায় পারবে না, তাই না? তো এই অন্যায্য অবস্থার প্রতিকারের জন্য আমরা তোমার উপরে, কম্পিউটারের উপরে আমরা একটা অ্যান্টি ডাম্পিং শুল্ক বসাচ্ছি, যেন তোমার দাম আমার বাজারে আমার স্থানীয় উৎপাদকের দামের সমান হয়, ফেয়ার কম্পিটিশন করো, বুঝছাও? তো তাইলে ইন্ডিয়া যখন বাংলাদেশে পাটজাত পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক চাপায় দেয়, তাইলে ইন্ডিয়া কইতে যাচ্ছে ওইসব পণ্য আমরা বাংলাদেশে যে দামে বিক্রি করি তার চেয়ে কম দামে আমরা ইন্ডিয়াতে রপ্তানি করছি, ফলে ইন্ডিয়ান পণ্য প্রতিযোগিতায় মার খাচ্ছে, তাই না? তাই তো বোঝা যায়। তো সব আইনেরই তো অপপ্রয়োগ আছে, তাই না? তেমন এই আন্তর্জাতিক অ্যান্টি ডাম্পিং আইনেরও অপপ্রয়োগ করে থাকে অনেক দেশ। শুধাই অ্যান্টি ডাম্পিং শুল্ক বসায় দেয় কোনো দেশ আর এক দেশের পণ্যের উপরে, ঢুকতেই দেবে না। নিজের মার্কেটে আমি আর কাউরে ঢুকপার দেবো না আর কি, বুঝছাও? তো তাইলে এরকম অন্যায্য আচরণের যদি শিকার হয় কোনো দেশ, কার কাছে বিচার দিবে? কোনো ব্যবস্থা আছে? এই জন্য একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে WTOর কাছে একটা ডিসপিউট সেটেলমেন্টের জন্য বা বিবাদ নিষ্পত্তির জন্য একটা কেস দায়ের করা যায়। তো তাইলে হাসিনা এই ক্ষেত্রে কি করছে? পাটের ক্ষেত্রে তো টিপু মুন্সি যখন ইন্ডিয়ার কাছে বাংলাদেশের পাটের পণ্যের উপরে যে 2017 সালে যে অ্যান্টি ডাম্পিং শুল্ক দিছিল না, সেটা প্রত্যাহারের যখন অনুরোধ জানাইছিল, তার মানে তো ধরে নিতে হবে যে বাংলাদেশ ইন্ডিয়ার এই শুল্কটা চাপানোটা অযৌক্তিক বা বেইনসাফি বলে বিবেচনা করে, ঠিক তো? তাই না? তাছাড়া সে রিকোয়েস্ট করবে কেন? তার মানে ইন্ডিয়াতে যে মূল্যে আমরা এসব পণ্য রপ্তানি করি, বাংলাদেশে তার চাইতে কম দামে আমরা বিক্রি করি না, সোজা হিসাব। বরঞ্চ ইন্ডিয়ায় শুল্ক আরোপ করছে নিজের উৎপাদকদের প্রোটেকশন দেওয়ার জন্য, তাই না? তাহলে হাসিনা সরকারের কি করা উচিত ছিল? WTOতে একটা কেস করে দেওয়া উচিত ছিল, তাই না? দেখে আসলাম তো আমরা তো আগে দেখে আসলাম, তাই না? তো 2017 সাল থেকে তো 5টা বছর পার হয়ে গেছে। হ্যাঁ, এই দীর্ঘ সময়ে ইন্ডিয়ার যে অন্যায্য শুল্কের কারণে বাংলাদেশের পাটজাত পণ্যের যারা তৈরি করে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটা কে দেখবে? হাসিনার তো দেখা উচিত। কিভাবে দেখছে? সে তো কেস করে নাই। সে করতেছে কি, ইন্ডিয়ার কাছে অনুরোধ করতেছে, উপরোধ করছে, ভাই এটা ছেড়ে দেন। তো ইন্ডিয়ার পাশে এটা সেটা যারা ক্ষমতা আসছে এবং ইন্ডিয়ার সরাসরি হস্তক্ষেপে যারা ক্ষমতা কুক্ষিগত করে রাখে, সেই রকম একটা দেশ বিরোধী সরকারের কাছে আমরা এর চাইতে আর বেশি কিছু আশা করতে পারি কি? এইগুলোর জন্য দরকার জনগণের সত্যিকারের নির্বাচিত একটা গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকার। তো এক দেশপ্রেমিক সরকার থাকলে এটা বিষয়টাকে কিভাবে ডিল করতো, এটা আমরা দেখি। আমরা এরকম একটা প্রবলেমের মধ্যে পড়ছিলাম, একই ধরনের। খালেদা জিয়া ইন্ডিয়ার সাথে কিভাবে তিনি ডিল করছিলেন সেই প্রবলেমটা, সেটা দেখি। তাইলে আমরা দেখবো যে বিকল্প নাই কাঁঠাল রানী আর খালেদা জিয়ার তফাৎটা কি। এখন যারা তরুণ আছেন বা চ্যাংড়া প্যাংড়া আছেন, তারা কিন্তু এটা বোধহয় জানেন না যে খালেদা জিয়ার ওই সময় ইন্ডিয়াতে ওই সময় কিন্তু প্রচুর ব্যাটারি যেত বাংলাদেশের, রহিম আফরোজ পাঠাতো। তো ইন্ডিয়া বাংলাদেশে তৈরি ব্যাটারির উপরে সেই সময় অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছিল। তো খালেদা জিয়া কেস করে দিছিল এবং ইন্ডিয়া খালেদা জিয়ার উপরে প্রচুর বিলা হয়েছিল। হ্যাঁ, বিএনপির উপরে যে ইন্ডিয়া বিলা,
তার অন্যতম একটা প্রধান কারণ কিন্তু অনেকগুলোর মধ্যে এটা একটা। তো এইটার মূল্য কিন্তু খালেদা জিয়া এখনো দিচ্ছেন, তার পরিবার দিচ্ছে, তার দল দিচ্ছে। তাই এই ঘটনাটা আমাদের বিশদভাবে জানা দরকার, তাই না? আসেন আমরা একটু দেখি। বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ওই সময় 98-99 থেকে 2000-2001 সালের মধ্যে যে ব্যাটারি রপ্তানি, এটা প্রায় 2.5 গুণ বৃদ্ধি পেয়ে $1.3 মিলিয়ন উন্নীত হয়। অনেক বাড়ছে, কিন্তু ওই অর্থে ভারতে বাংলাদেশের যে মোট রপ্তানি সেইটার 1000 ভাগের 2 ভাগও না, কিন্তু এটা বাংলাদেশের এই সামান্য রপ্তানির উপরে ভারত 2001 সালে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে। তো 2001 থেকে 2002 সালে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ব্যাটারি রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তো এই সিদ্ধান্ত কে নিয়েছিল? ইন্ডিয়ায় শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় ওই দেশের, মানে ইন্ডিয়ার অ্যান্টি ডাম্পিং মহাপরিচালকের দপ্তর, ডিরেক্টর জেনারেল অফ অ্যান্টি ডাম্পিং, মানে ডিজিএডির সুপারিশ অনুসারে। তো ডিজিএডি এটা কেন করছিল? কারণ ইন্ডিয়ার 2টা ব্যাটারি কোম্পানি অভিযোগ জমা দিচ্ছিল। তো ডিজিএডি একটা অনুসন্ধান চালায়। এই অনুসন্ধানের আলোকে ডিজিএডি এই সিদ্ধান্ত উপনীত হয় যে বাংলাদেশ থেকে ব্যাটারি ইন্ডিয়াতে ডাম্প করা হচ্ছে। এর ফলশ্রুতিতে ভারত বাংলাদেশের ব্যাটারি রপ্তানির উপরে 131% অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করে। ওই সময় আমি তো কইছি আগে যে বাংলাদেশের প্রধান ব্যাটারি রপ্তানিকারক প্রতিষ্ঠান ছিল রহিম আফরোজ। তারা ভারতের এই সিদ্ধান্তকে অযৌক্তিক মনে করে পরবর্তীতে ভারতের হাইকোর্টে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপের বিরুদ্ধে যুক্তি প্রমাণ দিয়ে আপিল করে। কিন্তু তাদের আপিল এই 2 জায়গাতে প্রত্যাখ্যান করা হয়। হ্যাঁ, করাই হবে, তো তারা তো নিজেরটা বেশি বোঝে, ভালো বোঝে। তো এর মধ্যে 2001 সালের অক্টোবরে বিএনপি সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গঠন করে। নতুন সরকার ক্ষমতা গ্রহণের সাথে সাথে এই বিষয়টা ইন্ডিয়ার কাছে উত্থাপন করা হয়, কিন্তু ইন্ডিয়া এটা কানে নেয় না। ভারতের বাণিজ্য মন্ত্রী অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহার করতে অস্বীকৃতি জানায়। তখন বেগম জিয়া সামনে 2টা পথ খোলা ছিল। একটা হচ্ছে ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক মেনে নিয়ে চুপ করে থাকা, আর 2 নম্বর পথ হচ্ছে বিষয়টা নিয়ে WTO ডিসপিউট সেটেলমেন্ট প্রক্রিয়ায় একটা কেস করে দেওয়া। প্রথম পথটা, মানে ইন্ডিয়ার এই অন্যায্য পদক্ষেপ মেনে নেওয়াটা ছিল খুব সহজ। এতে ইন্ডিয়া খুশি থাকতো, তাই না? বেগম জিয়ার উপরে বিলা হইতো না, বিএনপির উপরে বিলা হইতো না। কিন্তু বেগম জিয়া কি করছিলেন? খালেদা জিয়া সহজ পথটা গ্রহণ না করে WTO তে কেস করে দেয় সরকারিভাবে। WTO তে যাওয়ার পথটা কিন্তু সহজ ছিল যে তা কিন্তু না। প্রথমত এতে ইন্ডিয়া অসন্তুষ্ট হয়েছে, সম্ভাবনা ছিল এবং আসলেই হয়েছে। তাছাড়া আমাদের ইন্টারনাল যে এক্সপার্টাইজ এই সমস্ত কেসেস ডিল করা, সেটা ওইরকম ছিল না। কিন্তু খালেদা জিয়া বাংলাদেশের বাণিজ্য স্বার্থকে বিবেচনা করে এই কূটনৈতিক ঝুঁকি নেওয়ার সিদ্ধান্তটা গ্রহণ করেন। তোমরা আগেই তো বলছি যে এই যে ডিসপিউট সেটেলমেন্টের যে বিবাদ মীমাংসা প্রক্রিয়া ডিল করার জন্য যে জনদক্ষতা দরকার, সেইটা প্রাতিষ্ঠানিক সক্ষমতা বা জনদক্ষতা সেই সময় বাংলাদেশের ছিল না। আমাদের সৌভাগ্য যে ওই সময় জেনেভায় অ্যাডভাইজার সেন্টার অন WTO ল, তারা আমাদের সহযোগিতা করতে রাজি হয়। তো এই কেসটা করার জন্য তাদের একটা আইনি ফি ছিল সেই সময় $1,50,000, মানে $1.5 লক্ষ আর কি। মানে সেই সময়ের হিসাবে এইটা 75 লাখ টাকার মতো আমার হিসাবে হবে আর কি, যদি আমার হিসাব ভুল না হয়ে থাকে। ওই সময় এক্সচেঞ্জ রেট যা ছিল। কিন্তু খালেদা জিয়া পার্সোনালি রিকোয়েস্ট করেন অ্যাডভাইস সেন্টারকে যে যেন এটা কম খরচায় করে দেওয়া হয়। আজকে তো হাসিনা খালেদা জিয়ার নামে বদনাম করে যে উনি এতিমের টাকা মাইরা দিচ্ছেন, হ্যাঁ, কিন্তু খালেদা জিয়া পাবলিক মানি খুব সাবধানে খরচা করতেন। এইটা ওনার সাথে যারা কাজ করছেন, আমি এরকম একাধিক মানুষের কাছে শুনছি আর কি। কোথাও কিছু খরচা বাঁচানোর সুযোগ পেলে তিনি সেটা সদ্ব্যবহার করতেন। যাই হোক, এটা আপনারা করতে পারবেন, যে কেউ এটা চেক করতে পারবেন যে ওই অ্যাডভাইস সেন্টার কত নেয় মামলায়, বাংলাদেশ কত টাকা দিচ্ছে, তাই না? তো রেকর্ড আছে। শেষ পর্যন্ত অ্যাডভাইস সেন্টার খালেদা জিয়ার রিকোয়েস্টটা নেয় এবং মাত্র $15,000 কেসটা করতে রাজি হয়। মানে সেই সময় $15,000 মানে ওই সময়ের আর কি 7.5 লাখ টাকা আর কি। তো যাই হোক, মানে 10 ভাগের 1 ভাগে কিছুই না। তো বাংলাদেশ তখন ইন্ডিয়ার অ্যান্টি ডাম্পিং সিদ্ধান্তের বিরুদ্ধে 5টা যুক্তি WTO এর কাছে পেশ করছিল। অল্প কথায় কই আর কি। 1 নাম্বার হচ্ছে যে ভারত শুল্ক আরোপের আগে যে অনুসন্ধান চালাইছিল সেটা ছিল ত্রুটিপূর্ণ। 2, ভারতে বাংলাদেশের ব্যাটারির রপ্তানির মূল্য এবং বাংলাদেশের বাজারে মূল্যের যে তফাৎ বা মার্জিন, এটা সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। 3, ভারত তার প্রতিষ্ঠানগুলোর উপর যে ক্ষতি হয়েছে বলে দাবি করছে সেটা প্রমাণিত না। 4, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যে তথ্য দিছে ভারতের সিদ্ধান্ত গ্রহণের জন্য,
সেগুলো যথাযথভাবে আমলে নেওয়া হয়নি। এবং 5 নাম্বার, ভারত সব পক্ষকে এবং জনসাধারণকে সকল প্রাসঙ্গিক তথ্য দিতে ব্যর্থ হয়েছে। এইসব কারণের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যুক্তি প্রদর্শন করে যে ইন্ডিয়া WTO এর অ্যান্টি ডাম্পিং চুক্তির বেশ কয়েকটি ধারার খেলাপ করছে এবং অপব্যবহার করছে। এই যে দেখেন, তো এই কেসে ইউরোপিয়ান ইউনিয়ন ছিল কেসের থার্ড পার্টি। তারা WTO এর যে প্রক্রিয়া সিস্টেম সে অনুযায়ী ইন্ডিয়াকে ডাকে, কনসালটেশনে ডাকে। হ্যাঁ, এই যে দেখেন, তারপরে কি হয়, ইন্ডিয়া জানতো বাংলাদেশের এই যুক্তিগুলো সঠিক, অকাট্য, এবং এই প্রক্রিয়ায় যদি তারা যায় তাহলে এটা একটা দীর্ঘমেয়াদী আইনি যুদ্ধে পরিণত হবে এবং শেষ পর্যন্ত ইন্ডিয়া হারবে, এটাতে জেতার কোনো সম্ভাবনা ছিল না, আন্তর্জাতিকভাবে হেও হবে ইন্ডিয়া। তো তখন ইন্ডিয়া গুটি সুটি মেরে এসে কি করে জানেন, তারা তখন বাংলাদেশকে জানায় যে তারা অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নিতে রাজি আছে। কি মজা! তো সে কারণে তারা বাংলাদেশকে বলে যে WTO এর যে প্রক্রিয়াটা শুরু করছো না, ওইটা বন্ধ করো। তো এটা কিন্তু ছিল চালাকি। হ্যাঁ, এটা কিন্তু এরকম চালাকি করে, মানে বাংলাদেশ যদি WTO এর প্রক্রিয়া বন্ধ করতো তাহলে ইন্ডিয়ার জিন্দিগিতে আর শুল্ক তুলতো না। হ্যাঁ, ওই যে দামাল সিনেমার পরিচালক আছে না, ওই যে রায়হান রাফি, আমার ফোন করে কইছিল যে আমি ওই যে আমার সিনেমায় যে রাজাকারের কণ্ঠে নারায় তকবির দিচ্ছি ওইটা কিন্তু বদলাই দিব, আপনি একটু আপনার স্ট্যাটাসটা ডিলিট করে দেন। একদম ইন্ডিয়ান স্টাইল আর কি। আমি ডিলিট করে দিচ্ছি এবং তারপরে শেয়ার বদলায় নাই। খুব চমৎকার হিসাব আর কি, বুঝছাও। তো তার উত্তরে খালেদা জিয়া ইন্ডিয়াকে জানাইছিল কি জানেন, আমার ওইটা ফলো করা উচিত ছিল। উনি বলছিলেন যে ইন্ডিয়া যদি সরকারিভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক তুলে নেওয়ার ঘোষণা দেয় তবেই কেবল বাংলাদেশ WTO এর আইনি প্রক্রিয়া সমাপ্তি টানবে এবং ইন্ডিয়াকে বাংলাদেশের অবস্থান মাইনে নিতে বাধ্য হইতে হয়। 2005 সালের 4 জানুয়ারি ভারত কাস্টম নোটিফিকেশন 1/2005 জারি করে এই অ্যান্টি ডাম্পিং শুল্ক চূড়ান্তভাবে বাতিল করে। এরপরে বাংলাদেশ এবং ভারত উভয় পক্ষই WTO কে জানায় যে তারা একটা সমাধানে উপনীত হয়েছে, তারা নেগোসিয়েট করে ফেলছে। এর ফলশ্রুতিতে 2006 সালের 20 ফেব্রুয়ারি WTO এর এই আইনি প্রক্রিয়া টার্মিনেট করা হয়। বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক স্বার্থ অক্ষুণ্ণ রাখতে বেগম জিয়ার সরকার আন্তর্জাতিকভাবে যে পদক্ষেপটা নিছিলেন তার জন্য প্রয়োজন ছিল কি? প্রয়োজন ছিল সাহস, অসীম সাহস, প্রচণ্ড দৃঢ়তা এবং অকৃত্রিম দেশপ্রেম। এই কঠিন পরীক্ষায় তারা অত্যন্ত কৃতিত্বের সাথে, সাফল্যের সাথে মাথা উঁচু করে উত্তীর্ণ হয়েছিলেন এবং আমাদের কূটনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাসে এই অর্জন সবসময় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর অন্যদিকে কি করছে দেখেন হাসিনা, 5 বছরের বেশি সময় ধরে ইন্ডিয়া বাংলাদেশের পাটজাত পণ্যের উপরে অন্যায়ভাবে অ্যান্টি ডাম্পিং শুল্ক দিয়ে রাখছে এবং তার মেয়াদ এই মাসে বাড়াইছে আরো 5 বছর। ইন্ডিয়ার পাচাটা গোলাম এ নতজানু কাঁঠাল রানী হাসিনা ভারত সরকারকে মৃদু অনুরোধ করা ছাড়া আর কোনো কিছুই করে নাই, ওর নাকি বিকল্প নাই। তো আজ যখন ইন্ডিয়ার প্রমোত্তরীগুলা বাংলাদেশের বুকের উপর দিয়া এদেশের 1100 কিলোমিটার দীর্ঘ নদীপথ ব্যয়ে চলবে আর আমাদের দরিদ্র পাট চাষী ভাইরা আর পাটকলের শ্রমিকেরা অসহায় দৃষ্টিতে তাকায় তাকায় দেখবেন, আফসোস করবেন এবং আক্ষেপ করবেন এবং হাহাকার করবেন, এইটার জবাব কি হাসিনা দেবে? তাই আইসকা আমাদের কৃষক আর শ্রমিকদের জানা দরকার ওই প্রমোত্তরীর আনন্দে লুকায় আছে তাদেরই বঞ্চনার শব্দ। পাট চাষ কইরা যে পাপ করছিল তারা, সেই বঞ্চনার তেলেই এই লঞ্চগুলো প্রমোত্তরীগুলো চলে। তাদেরই ভাগ্য, তাদেরই শ্রম যা হাসিনা সরকার শুধু ক্ষমতায় থাকার বাসনায় ভারতকে উপঢৌকন দিছে। কারণ আপনি, আমি, বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের জনগণ তো হাসিনার কাছে কিছু না। আমরা তো তাদের প্রজা, আমরা তার টাকা কামানোর মেশিন। আমরা পরিশ্রম করব আর হাসিনা সেটা খাবে, বিলাবে আর পালানোর সময় বাইন্দা নিয়ে যাবে। বেগম জিয়া আর ফ্যাসিস্ট কাঁঠাল রানীর মধ্যে কি তফাৎ জানতে চাইছিলেন না অনেকে? বুঝছাও তফাৎটা কি? দর্শক, এতক্ষণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।